আজকের গল্প গরল। গল্পটি লিখেছেন গৌরী রায়। দমদম এয়ারপোর্ট থেকে বেরিয়েই দময়ন্তী টের পায় প্রচণ্ড ঝড় জল বয়ে গেছে কলকাতার উপর দিয়ে। দিল্লি থেকে ফিরছেন। বোনের মেয়ের বিয়ে উপলক্ষে 7 দিন কাটিয়ে এলেন। বাড়ি থেকে গাড়ি আসার কথা। গেটের কাছে পরিমল দাঁড়িয়েছিল। লাগেজ গাড়িতে তুলে নেয়। শুনশান রাস্তা। বেশ কিছু গাছ উপড়ে পড়েছিল। ইতিমধ্যে রাস্তা পরিষ্কার করা হয়েছে। ফাঁকা রাস্তা পেয়ে বেশ স্পিড নিয়েছিল গাড়ি। হঠাৎ জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। মেম সাহেব? পরিমলের গলা বেশ ভয়ার্ত। খুন্তি নাড়তে নাড়তে আর চোখে ছেলেকে দেখে পারুল। দৌড়ে ঘরে ঢুকে চৌকিতে উপুড় হয়ে শুয়ে পড়েছে। কান্নার তোড়ে ছোট্ট পিঠটা কেঁপে কেঁপে উঠছে। নিশ্চয়ই বন্ধুদের সাথে কিছু হয়েছে। তরকারির কড়াই নামিয়ে ভাতের হাঁড়ি উনুনে চাপিয়ে দেয়। জল দিয়ে হাত ধুয়ে ছেলেকে কোলে তুলে নেয় পারুল। আদরে আদরে ভরিয়ে দেয় তার ছোট্ট গাল। কিরে পারুল, ছেলে কোলে বসে আছিস? ভাত যে পুরো অঙ্গার হয়ে গেল। সত্যি, ভাত পোড়ার বেশ গন্ধ। ছেলেটা কেঁদে ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয়। আজকাল বড্ড আনমনা হয়ে যায় পারুল। একটাই চিন্তা কুড়ে কুড়ে খায় ওকে। ভাতের হাঁড়ি কুয়োতলায় নামিয়ে জল ঢেলে দেয়। আমার কথা শোন পারুল, চৌধুরীবাবু মানি লোক। তোকে মনে ধরেছে ওনার। অমন লক্ষ্মী কেউ পায়ে ঠেলে? গয়নায় মুড়ে দেবে তোকে। টালির চালে কাটারিটা গোঁজা ছিল, নামিয়ে আনে পারুল। গাল পাড়তে পারতে চলে যায় বাতাসি। মর মর তুই দেমাক নিয়ে, দেখব কতদিন তোর দেমাক থাকে। আমার নামও বাতাসি। এবার সত্যি কেঁদে ফেলে পারুল। গরিব ঘরের মেয়ে সে। দমদমের খালপাড়ের পচা গন্ধ নিয়েই বড় হয়েছে। তাই বলে ওদের মান সম্মান থাকবে না? কি গো দুলালদা, মুখ শুকিয়ে বসে আছো যে? খাওয়া জোটেনি বুঝি আজ? দিয়েছে তো বৌদি ঝাঁটার বাড়ি। ভাগ এখান থেকে। ঠিক আছে, চললাম তবে। ভাত আর মাছের ঝোল এনেছিলাম। পারুলের হাত চেপে ধরে দুলাল। এই একটা রোগ, খিদে লুকুতে জানে না মোটে। ওর গোগ্রাসে খাওয়া দেখতে দেখতে চোখ ছলছল করে ওঠে পারুলে। ও বোঝে না এই বোকা হাবা ছেলেটার জন্য ওর বুক এত পড়ে কেন। ভাগ্যিস ভাই বলল, দিদি দুলালদাকে আজ মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে। বটতলায় বসে আছে দেখলাম। অদ্ভুত জীবন কাহিনী দুলালদার। স্কুলের খাতায় নাম কিংসুক মজুমদার। পিতা ব্যারিস্টার কালীকিঙ্কর মজুমদার। পারুল যখন হেঁটে স্কুলে যেত তখন গাড়ি করে কলেজে যেত দুলালদা। ফর্সা, এক মাথা চুল। পারুলের মনে হতো রাজপুত্র। খুব ভালো ক্রিকেট খেলত। কাকিমাও অপূর্ব সুন্দরী ছিলেন। পুজো প্যান্ডেলে হাঁ করে কাকিমাকেই দেখত পারুল। কত গয়না পরে ঝমঝম করে গাড়ি থেকে নামতেন। কালীকিঙ্কর মজুমদারের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন দুলালদার মা। প্রথম পক্ষের স্ত্রী মনোরমা শিশুপুত্র রেখেই স্বর্গে যান। সতীনের সন্তানকে নিজের সন্তানের স্নেহেই মানুষ করেছিলেন দুলালদার মা অনুরাধা কাকিমা। এসব কথা পারুল ওর বাবা মায়ের কাছ থেকেই জেনেছিল। পাড়ার লোক অবশ্য বলতো ছেলেটা মানুষ হয়নি, বদ সঙ্গে পড়ে অমানুষ হয়েছে। পড়াশোনার পাঠ আগেই চুকিয়েছিল। দুবার হাঙ্গামা করে হাজতবাস করার পর কালীকিঙ্করবাবু বিশ্বজিৎকে ত্যায্যপুত্র করার হুমকি দেন। শোনা যায় সেই সময়ই সমস্ত সম্পত্তির স্ত্রীর নামে করে দিয়েছিলেন তিনি। কিছুদিন সামলে চলার পর বাবার কাছে ব্যবসা করার নাম করে টাকা নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। বছরখানেক পরে বন্ধুর বোনকে বিয়ে করে নিয়ে তোলে বাড়িতে। অনেক অশান্তি করেছিলেন কালীকিঙ্করবাবু। শেষে কাকিমার কথাই মেনে নিয়েছিলেন। কিন্তু মূল বাড়িতে জায়গা হয়নি তাদের। বাগানে 2টো ঘর তুলে দিয়েছিলেন। দুলালদার সেই সময় আইন নিয়ে পড়াশোনার শেষ বছর। ব্যারিস্টারি পাশ করার পর সারা পাড়া মিষ্টি বিলিয়েছিলেন কালীকিঙ্করবাবু, গরিব বড়লোক সবাইকে। তার কিছুদিন পরেই হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। এক রাতেই কালীকিঙ্করবাবু সস্ত্রীক ডায়রিয়ার কবলে পড়েন। রাতেই হসপিটালে ভর্তি। ডাক্তারবাবু সন্দেহ করেছিলেন পয়জন। সেই রাতেই মারা যান দুজনেই। পোস্টমর্টেম হয়েছিল। পুলিশকে প্রচুর টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছিল কালীকিঙ্করবাবুর বড় ছেলে বিশ্বজিৎ। এরপর দুলালদা কেমন পাগল পাগল হাবা হয়ে যায়। পাড়ার লোক বড় ছেলের ভয়ে কিছু বলতে বা করতে সাহস পায়নি। পারুলের জীবনের সাথে দুলালের জীবনের অনেক মিল। পারুলের মা যখন মারা যায় তখন সবে সে মাধ্যমিক দিয়েছে। বাবা আবার বিয়ে করে নিয়ে এলো নতুন মাকে।
পারুল কোনোদিন ভালোবাসতে পারেনি নতুন মাকে। মাও নিজের করে নেয়নি পারুলকে। বছর ঘুরতেই ভাই এলো। সংসারের সব কাজ আগে থেকেই চেপেছিল পারুলের ঘাড়ে। এখন পড়া বন্ধ হয়ে গেল একদম। ভাইকে দেখাশোনার পর পড়তে বসলেই ঘুম, চোখ খুলে রাখতে পারে না। একটাই সান্ত্বনা, ভাই খুব ভালোবাসে ওকে। এই একটা ভালোবাসাই বেঁধে রেখেছে, নইলে কবে এই সংসার ছেড়ে চলে যেত। এইভাবেই চলে যাচ্ছিল কোনো মতে। গোদের উপর বিস্ফোরা হয়ে উদয় হলো মায়ের দুই যমজ ভাই জগাই মাধাই। এতদিন অন্য রাজ্যে কাজ করত, যখন তখন গায়ে হাত দেওয়া। বাবা থেকেও নেই, মাকে বলে লাভ নেই। মাঝে মাঝে বন্ধুদের নিয়ে মদের আসর বসাতো। এক রাতে নিজের ইজ্জত বাঁচাতে ছুটে এসেছিল দুলালদার কাছে। চলো। কোথায়? চলো আমার সাথে। কিছুদিন ধরেই নিজেকে তৈরি করেছিল পারুল। মা মারা যাবার আগের রাতে পারুলকে ডেকে তুলেছিল। ওঠ পারুল। ঘুম ভেঙে ঘরে বাবাকে দেখতে না পেয়ে বেশ অবাক হয়েছিল। বাবা কোথায় মা? থমথমে মুখে মায়ের কান্না ভেজা চোখ দেখে আর কিছু জিজ্ঞেস করার সাহস হয়নি পারুলের। একটা ছোট্ট পোটলা হাতে দিয়ে মা বলেছিল, এটা লুকিয়ে রাখবি, কেউ যেন না দেখে। প্রয়োজন হলে এটা কাজে লাগাস। মাকে জড়িয়ে ধরেছিল পারুল। কোথায় যাবে তুমি? কোনো উত্তর না দিয়ে মশারি গুঁজে দিয়ে বলেছিল, এবার ঘুমো। সকালে মায়ের ঘুম আর ভাঙেনি। পোটলাটা লুকিয়ে রাখার আগে দেখেছিল মায়ের সব গয়না ওকে দিয়ে গেছে। কালী মন্দিরের চাতালে ঘুমিয়েছিল দুলাল। এটাই এখন ওর অস্থায়ী ঠিকানা। ওর হাত ধরে মায়ের মন্দিরে দরজা খুলে দুলালের হাতে ধরিয়ে দিয়েছিল মায়ের সিঁদুর। পরিয়ে দাও আমায়, আমাদের বিয়ের সাক্ষী থাকুক মা। রাতটা মন্দিরে কাটিয়ে ভোরের বাসে উঠে বসেছিল সোজা পলাশডাঙ্গা, দিদিমার বাড়ি হালি শহরে। বুড়ির একমাত্র মেয়ে ছিল পারুলের মা। নাতনিকে বুকে টেনে নিয়েছিলেন দিদিমা। বুড়ির আর্থিক অবস্থা শোচনীয়। কোনো মতে কুড়িয়ে বাড়িয়ে খাওয়া, জমিজমা কিছু ছিল, সব এখন ভাগচাষিদের দখলে। ওরাই বুড়ি সারা বছর খোরাকে জুগিয়ে যাচ্ছে। পারুল প্রথমেই হাতের দুটো চুড়ি বিক্রি করে দেয়, দুটো ঘর বসবাস করার উপযুক্ত করে তোলে। কষ্ট করে একটা সেলাই মেশিন কিনে ফেলে। মায়ের কাছে যত্ন করে সেলাই শিখেছিল। ওটা সম্বল করেই যুদ্ধ শুরু করে পারুল। চেনা জানা বাড়ি থেকে ব্লাউজ সায়া তৈরির অর্ডার জোগাড় করে নিয়ে আসে। কিছুদিনের মধ্যেই ওর নাম ছড়িয়ে পড়ে। প্রাইমারি দুটো স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস বানানোর অর্ডার পায়। দুলাল শিশুর মতো পরম নির্ভরতায় নিজেকে ছেড়ে দিয়েছিল পারুলের কাছে। মনে হয় ওকে কেউ কিছু খাওয়াতো রে পারুল। কি খাওয়াবে ডাক্তার কাকা? ড্রাগ জাতীয় কিছু। জড়বুদ্ধি করে রাখলে সম্পত্তি হাতানো খুব সোজা। সে তো সিনেমায় হয় কাকা। হাহা করে হেসেছিলেন হোমিওপ্যাথি ডাক্তার উত্তম ঘোষ। শোন, ওষুধ দিচ্ছি, ধৈর্য ধরে খাওয়াতে হবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সত্যি অনেক স্বাভাবিক হয়ে আসছিল দুলাল। ওদের ভালোবাসার ঘরে ফুল ফুটল। ঘর আলো করে ছেলে এলো। দিদিমা এবার পুতিন দেখে চোখ বুঝলেন। ছেলে পেয়ে খুব খুশি দুলাল, যেন খেলার সাথী পেয়েছে। সারাক্ষণ কাঁধে কোলে নিয়ে ঘুরত। দাওয়ায় বসে বাপ বেটার আবোল তাবোল কথা শুনতে শুনতে মুখে কাপড় চাপা দিত পারুল। হঠাৎ করে পরিবর্তন আসতে শুরু করলো। কি ভাবতো কে জানে। আগের মতো অকারণে বকবক করতো না। ডাক্তার কাকার কথা মনে পড়ে পারুলের। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। বুকের মধ্যে এমন কাঁপন লাগে কেন? পারুল জানে সে দুলালদার উপযুক্ত বউ নয়। অসহায় অবস্থায় না হলে কখনোই ওরা কাছাকাছি আসতো না। দুলালদা কি ওকে অস্বীকার করবে? তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। সন্ধে থেকে আকাশ কালো করে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। দুলালদা মাঝে মাঝে বিকেলে একা বেরিয়ে যেত। কোথায় যাও গো দুলালদা? পারুল জিজ্ঞেস করেছিল একদিন। নিজেকে খুঁজতে যাই। কেমন আনমনে বলেছিল দুলাল। অনেকক্ষণ পারুলের বুকের কাঁপুনি থামেনি সেদিন। ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গিয়েছিল। প্রদীপ জ্বালিয়ে দুলালদার জন্য অপেক্ষা করেছিল পারুল। 1 মাস হয়ে গেল সেই অপেক্ষার। মেম সাহেব, একটা লোক। দৌড়ে এসে আমাদের গাড়ির সামনে। দরজা খুলে নেমে আসেন দময়ন্তী। স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার। সল্টলেকে নার্সিংহোম আছে। নিঃসন্তান দম্পতি। গাড়ির আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে বছর 28-এর একটি ছেলে। বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন নেই। সম্ভবত ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। পেছনের সিটে তুলে নেন। স্বামীকে ঘটনাটা জানান। সোজা নার্সিংহোম। জ্ঞান ফিরতে 24 ঘন্টা লেগে গেল। প্রচণ্ড উৎকণ্ঠায় ছিলেন বিশ্বাস দম্পতি।
জ্ঞান ফিরলেও কিছু মনে করতে পারে না ছেলেটি। আপাতত ওনারা নিজের বাড়িতেই নিয়ে আসেন। কেসটা পুলিশকে জানানো হয়েছিল আগেই। পুলিশ থেকেও ছেলেটির পরিচয় জানার চেষ্টা হয়। কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন বিশ্বাস দম্পতি, কিন্তু কোনো সাড়া পাননি। আপাতত নিজের দায়িত্বে রেখেছেন ওনারা। ডাক্তারবাবুর ধারণা মস্তিষ্কে দুর্বলতার কারণে স্মৃতি সাময়িক হারিয়েছে। ছেলেটির চেহারায় আভিজাত্যের ছাপ পরিষ্কার। বড় মায়ার বাঁধনে পড়ে গেলেন দময়ন্তী। প্রায় মাসখানেক হলো। একদিন চায়ের টেবিলে হঠাৎ চমকে ওঠে ছেলেটি। স্মৃতির কালো পর্দাটা আকস্মিক সরে যায়। সে জানায় তার বাড়ি হালি শহরে, স্ত্রী আছে, ছেলে আছে। পরিমলকে গাড়ি বের করতে বলেন দময়ন্তী। যেতে যেতে দুলাল জানায় তার জীবনের সব কাহিনী। চোখের সামনেই ছটফট করে মারা যেতে দেখেছেন বাবা মাকে। জোর করে কিভাবে তাকে ইঞ্জেকশন দেওয়া হতো। ঘটনার দিন দমদমের বাড়িতে গিয়েছিল। পড়াশোনার সার্টিফিকেটগুলো যদি আনতে পারে। দাদার পোষা গুন্ডারা দেখে ফেলেছিল ওকে। প্রাণ বাঁচানোর জন্য ছুটছিল। তারপর খোকাকে বুকে জড়িয়ে ধরেন দময়ন্তী দেবী। এক ফাঁকে পারুলের সামনে দাঁড়াতেই স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে পারুল। এই প্রথম দুলাল টের পায় তার জীবনে পারুল কতটা জুড়ে আছে। ভয় পেয়েছিলে? স্বামীকে আরও জোরে জড়িয়ে ধরে পারুল। পেয়েছিলাম তো, তবুও বিশ্বাস ছিল ফিরে আসবে ঠিক। এবার দময়ন্তী দেবী সদল বলে ফিরে আসেন কলকাতার বাড়িতে। এরপর শুরু হয় দুলাল বনাম কিংসুক মজুমদারের জীবনের দ্বিতীয় পর্ব। একতলা বৈঠকখানায় বসে আছেন বিশ্বজিৎ মজুমদার। তার সারা গায়ে তৈলমর্দন করছেন সাকরেদ ভোলা। এমন সময় আদালত থেকে সমন গেল তার বাড়ি। বাবা মাকে খুনের দায়ে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন কিংসুক মজুমদার। সামনের সোমবার আদালতে হাজির হতে বলা হয়েছে তাকে। না গেলে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হবে। মাথায় বাস ভেঙে পড়ল বিশ্বজিতের। ছুটল থানায়। যে বড়বাবুকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছিল তিনি বদলি হয়ে গেছেন। উকিলবাবু বললেন, আদালতে হাজির হন, আমি তো আছি। সব কটা দৈনিক পত্রিকায় খবরটা ছাপা হয়েছে। শহরবাসীকে নতুন করে মনে করিয়ে দিল সজল বাড়ির হত্যা মামলা স্মৃতি। সৎমার বাবাকে ঠান্ডা মাথায় নৃশংসভাবে খুন করেছিল সে। কেসের দিন আদালতে লোক ভেঙে পড়েছে। জনরোষ টের পেয়ে বিশ্বজিতের উকিল সরে যান কেস থেকে। কোনো উকিল আসামির হয়ে দাঁড়াতে চাইছেন না। কিংসুক হালদার আটঘাট বেঁধেই কোর্টে এসেছিলেন। ডাক্তারের রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, 9 জন সাক্ষী। প্রথম দিনেই 2 আসামিকে মহামান্য আদালত পুলিশের হেফাজতে সংশোধনাগারে পাঠিয়ে দেয়। ফৌজদারি মামলা মিটতে সময় লাগে। দুর্জনেরও বন্ধু থাকে। তারা আড়াল থেকে বিশ্বজিৎকে সাহায্য করতে লাগলো। কিছু মিথ্যা সাক্ষী জোগাড় করে অহেতুক মামলার নিষ্পত্তিতে বিলম্বিত করতে লাগলো। এতে তাদের স্বার্থ ছিল বইকি। নামে বেনামে প্রচুর সম্পত্তি করেছিল বিশ্বজিৎ। তার সুলুক সন্ধান জানা তাদের দরকার ছিল। 2 বছর মামলা চলার পর ঘটনার 9 জন সাক্ষীর বয়ান ও যাবতীয় তথ্য প্রমাণ সমস্ত কিছুই আসামির বিপক্ষে যায়। বিশ্বজিৎ আর তার স্ত্রীকে 20 বছরের কারাদণ্ড দেন মহামান্য আদালত। তাদের 6 বছরের শিশুপুত্রকে সরকারি অনাথ আশ্রমে পাঠানোর সুপারিশ করেন। পারুল আদালতে আবেদন করে, শিশুটি মামলা চলাকালীন 2 বছর আমার কাছেই ছিল। মহামান্য আদালত অনুমতি দিন যেন শিশুটি আমার কাছেই থাকতে পারে। মাননীয় বিচারপতি বলেন, আপনারা মায়ের জাত, আপনারাই পারেন সব দোষ ক্ষমা করে কাছে টানতে। পারুল 2 ছেলে কোলে নিয়ে বাড়িতে আসে। এরপর শুরু হলো আর এক অধ্যায়। এই ঘটনা সাধারণ মানুষের মনে এত বিরূপ বিদ্বেষের জন্ম দিয়েছিল, কোনো স্কুল বিশ্বজিতের ছেলেকে স্কুলে ভর্তি করতে রাজি হলো না। গার্জেনদের প্রবল আপত্তি ছিল সেখানে। নিরুপায় হয়ে পারুল রামকৃষ্ণ মিশনে স্বামীজির সাথে দেখা করেন। আমার ছেলেটাকে বাঁচান, বাবা মার পাপ কেন এই শিশুটির উপর বর্তাবে? মায়ের করুণ আবেদনে সাড়া দিলেন স্বামীজি। দীক্ষা দিলেন বাচ্চাটিকে। ওর নতুন নামকরণ হলো প্রেমানন্দ। আশ্রমের হোস্টেলে শুরু হলো তার দীক্ষালাভ। পারুল আড়াল থেকে ছেলের পড়াশোনার সমস্ত খরচ মিশনের হাতে তুলে দিত। পরবর্তীকালে ডাক্তার হয়ে সমাজের কল্যাণে নিজেকে নিবেদন করলেন প্রেমানন্দ। স্বামীজির আদেশেই একটি বৃদ্ধাশ্রম তৈরি হলো। ততদিনে জেল থেকে ছাড়া পেয়েছে বিশ্বজিৎ ও তার স্ত্রী। স্বামীজির অনুমতি নিয়ে তাদের আশ্রমে নিয়ে আসেন পারুল, যদিও নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন। সন্ন্যাসীর কোনো পূর্ব পরিচয় থাকে না, তাই নিজের সন্তানের কোনো পরিচয় কোনোদিন জানতে পারেনি তারা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।